স্যার এখানে শুধু আমরা রিকোয়েস্টটা পাঠিয়েছি, এখানে লেখা আছে রিকোয়েস্ট সেন্ট, ইউ উইল গেট অ্যান ইমেল লেটিং ইউ নো ইফ দ্য ফাইল ইজ শেয়ার্ড উইথ ইউ। হুম, বাকি কিছু আসেনি। আপনি আপনার গুগল ক্লাসরুমে গেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গুগল ক্লাসরুমে তো একটা আসা কথা। বেসিক ক্লাউড নামের একটা স্যার অ্যাসাইন আসছে স্যার। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। স্যার ওইখানে ক্লিক করলেই রিকোয়েস্ট যাচ্ছে স্যার, মানে গুগল ফর্মটা ওপেন হচ্ছে না স্যার, ফর্মটা প্রাইভেট করা। ফর্মটা প্রাইভেট করা। স্যার অ্যাসাইনমেন্টের লিংক পাওয়া গিয়েছে, কিন্তু স্যার লিংকটা ওপেন হচ্ছে না, মানে ফর্মটা ওপেন হচ্ছে না। আমার কাছে তো কিছু আসেনি। আমার কাছে যেটা আসছে সেটা বলছে যে 31 অ্যাসাইনমেন্ট ইজ অ্যাসাইনড। স্যার আমরা তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু স্যার রিকোয়েস্ট অ্যাক্সেসের একটা অপশন আসছে স্যার। তো স্যার ওইটা আমরা রিকোয়েস্ট পাঠাই রাখছি, আপনাকে এখন জাস্ট অ্যাকসেপ্ট দিতে হবে আমাদের জন্য। ইমেইলে স্যার ওই ক্লাসরুম থেকেই তো রিকোয়েস্টটা পাঠাইলাম, ওইখান থেকে মেবি আপনার ইমেল অ্যাড্রেসে স্যার দেখেন স্যার হচ্ছে রিকোয়েস্ট গেছে স্যার, রিকোয়েস্ট গেছে অনেকগুলো, হ্যাঁ সবার রিকোয়েস্ট গেছে। হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে স্যার জাস্ট। তো আমার তো রিকোয়েস্ট ফর অ্যাক্সেস তো আমার কাছে আসতেছে। স্যার আপনার মেইল অ্যাড্রেসে কাইন্ডলি দেখেন, রিকোয়েস্ট আসতেছে আমাদের অ্যাকাউন্ট থেকে যে আপনার ড্রাইভে যে ডেটাটি মানে আপনার ফর্মটি আছে সেই ফর্মটি যাতে অ্যাক্সেস করা যায়। না, এটা তো আমার কাছে তো শুধু দেখার কথা না, এটা এডিট করার জন্য। স্যার নট লাইক দ্যাট স্যার, আমরা জাস্ট হচ্ছে স্যার ওটাকে ফর্মটাকে স্যার অ্যাক্সেস করার জন্য আর কি। না, এটা বেসিক ফর্মটা অ্যাক্সেস করার জন্য হচ্ছে এডিট করার জন্য। স্যার এডিট করার জন্য আপনার পারমিশনটা দরকার, ওইখানে আপনি ওটা প্রাইভেট করে রাখছেন, এখন আপনার পারমিশন দরকার, আমরা রিকোয়েস্ট পাঠাই রাখছি। না, কিন্তু আপনি এটা এডিট করার জন্য পারমিটেড না। আপনি শুধু সাবমিটের জন্য সাবমিশনের জন্য। তার মানে কি আপনারা কি জেএনইউ এর অ্যাকাউন্ট না থাকলে পরে আপনারা অ্যাক্সেস করতে পারবেন না? স্যার এই বিষয়ে কোনো আইডিয়া নেই স্যার। তার মানে জেএনইউ এর অ্যাকাউন্ট না থাকলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন না, তাই তো মনে হচ্ছে। আপনারা যেটা রিকোয়েস্ট করতেছেন এই সেটা ব্যাপারে শিওর না এডিট করার জন্য। স্যার, আমরা সবাই রিকোয়েস্ট করছি। হ্যাঁ হ্যাঁ, সবাই যেখানে লেখা যাচ্ছে এডিট করার জন্য, এডিট করার জন্য পারমিশন তো আপনার না, আপনি তো সাবমিশনের জন্য রিকোয়েস্টেড। আমার মনে হয় জেএনইউ এর অ্যাকাউন্ট নিতে হবে আপনাদেরকে। আমরা একটা করতে যাচ্ছিলাম যে জেএনইউ এর অ্যাকাউন্ট ছাড়াও আপনারা অ্যাক্সেস করতে পারেন কিনা সেটার জন্য। কেউ কি পেলেন? নো স্যার। রিকোয়েস্ট সেন্ড দিয়েছি। ওই রিকোয়েস্ট সেন্টার হচ্ছে আপনি এডিট করার জন্য। স্যার এখানে আর কিছু আসতেছে না, ওইটা শুধু রিকোয়েস্ট অপশনটাই আসতেছে শুধু। রিকোয়েস্ট সেন্ড শুধু একটা অপশন নেই, আর কোনো অপশন নেই। কেউ স্ক্রিন শেয়ার করে দেখালে ভালো, স্যার বুঝতে পারবে। জাস্ট রিকোয়েস্ট আমরা পাঠাইছি, সেটাই শো করছে। হ্যাঁ সেটাই, একজনের স্ক্রিন শেয়ার করে দেখান স্যারকে। যার গাড়ির শব্দ আছে সেখানে মিউট করেন। এই যে স্যার আমাদের ঠিক এরকম একটা উইন্ডো আসতেছে, এর বেশি কিছু স্যার আসতেছে না। আচ্ছা, এরকম তো আসার কথা না। আপনি শুধু এখানে রিকোয়েস্ট এক্সেস পাঠালে স্যার জাস্ট বলতেছে যে রিকোয়েস্ট সেন্ড, কিন্তু আর কিছু আসতেছে না স্যার। তাহলে বুঝছি, তাহলে আপনাদের জেএনইউ এর অ্যাকাউন্ট না থাকলে পারবেন না। জি স্যার। তাহলে ঠিক আছে, মানে আমি আমাদের যেখানে জেএনইউ এর অ্যাকাউন্ট যাদের আছে তারা সরাসরি মানে
ওই কুইজটা পেয়ে যায়, সাথে সাথে কুইজটা পেয়ে যায়। তার মানে জিওনিম এর বাইরের অ্যাকাউন্টে যারা আছে তারা কেউ কুইজটা পায় না। ঠিক আছে, তাহলে মানে যেটাই হোক, তাহলে মানে এটা পোস্টপন্ড আর কি। আপনারা যেটা অ্যাক্সেস করছেন সেটা ছিল সরাসরি মানে এডিট করার জন্য পারমিশন। এডিট পারমিশনটা দেওয়া হয় না, এডিট পারমিশনটা দেওয়া হয় যিনি এডিট করবেন তার জন্য। ঠিক আছে, তাহলে আমরা তাহলে ক্লাসে চলে যাচ্ছি। ওকে স্যার। স্যার আমাকে একটু গুগল ক্লাসরুম অ্যাড দিয়ে দিবেন স্যার, আমি না তো কোনো মানে নোটিস টোটিস কিছু দেখতে পাই না। হ্যাঁ, আমি তাহলে আপনার ইমেলটা এখনো পাইনি। স্যার আমি গুগল এই যে চ্যাট বক্সে স্যার আমার মেল দিয়ে দিয়েছি, স্যার একটু দেখবেন। ক্লাসটা শেষ করে নিই, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। আচ্ছা, আমরা বেসিক্যালি ক্লাউড, আমরা কিন্তু ইন্ট্রোডাকশন অফ ক্লাউড ছিলাম। শেষের অংশটা হচ্ছে কি ক্লাউড সার্ভিসটা বেসিক্যালি এক্সিস্ট করে কতগুলো ইন্টারনেট টেকনোলজি, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা টেকনোলজি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার, সোয়া। এই সোয়া আর্কিটেকচারের উপর বেস করেই কিন্তু বেসিক্যালি এই ক্লাউড সার্ভিসটা কন্টিনিউ করে গেছে। আচ্ছা, আপনারা মিউট করুন তো। ওকে, যে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার সোয়া, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে অনেকটা ক্লায়েন্ট সার্ভারের মতো, কিন্তু তার চেয়ে বড় জিনিস যেটা হচ্ছে কি ক্লায়েন্ট যখন সার্ভারকে অ্যাক্সেস করবে, রিকোয়েস্ট করলে পরে সার্ভারকেও আমাকে চিনতে হবে। আবার যিনি রিকোয়েস্ট করলেন সার্ভারের কাছ থেকে, ক্লায়েন্ট যে পরিমাণ ইনফরমেশন পাস করবে ঠিক সেই পরিমাণ ইনফরমেশন তাকে পার করে দিতে হয়। ফলে এটা কিন্তু একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট হলো এই আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য। আগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যেটা করতো সেটা হচ্ছিল কি ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাতো, রিকোয়েস্ট অনুযায়ী সে সলভ করত, মানে তাকে পেজটা পাঠিয়ে দিত। যেমন আমরা যখন HTML এ বা HTTP তে যে রিকোয়েস্টটা পাঠাই, সেই রিকোয়েস্ট করে ক্লায়েন্ট ব্রাউজার রিকোয়েস্ট করে এবং সেই উত্তরে আপনার সার্ভার একটা HTML ফাইল পাঠিয়ে দেয়। তাই এখানে তাদের ভিতরে একটা হ্যান্ডশেকিং হয়, হ্যান্ডশেকিং হয়ে এই কাজগুলো করে নেয়। HTTPS এ যেটা আছে সেটা সিকিউরলি করে। কিন্তু যখন কোনো প্রসেস করতে চাইবে, যেমন আমরা যখন প্রসেস করতে চাই তখন সাধারণত আমরা ইউজ করি CGI, কমন গেটওয়ে ইন্টারফেস। কমন গেটওয়ে ইন্টারফেসে ইউজ করতে গেলে সার্ভারে একটা প্রসেস রান করে, সে তখন প্রসেস করে নিয়ে আমাকে উত্তরটা পাঠায়। বা আমাদের যে আমরা যেটা দেখি PHP বা এই ধরনের সমসাময়িক যে সমস্ত সার্ভিসগুলো দেখি, সেগুলো সার্ভারে রান করে। মানে সার্ভারের মানে HTTP সার্ভিসের সাথে এটা এক্সট্রা একটা সার্ভিস হিসেবে রান করে এবং সে তখন আমাকে উত্তরটা পাঠায়, কিন্তু প্রোটোকলটা হচ্ছে HTTP। কিন্তু সোয়া যেটা করলো সেটা হচ্ছে আমাকে এমন ভাবে কমিউনিকেট করবে, সেখানে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস অ্যাপ্লিকেশন দুটোই অ্যাড করতে পারবে। সিনক্রোনাস অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমি রিকোয়েস্ট করব, যতক্ষণ না উত্তর আসবে ততক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে, এটা হচ্ছে সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস আমি রিকোয়েস্ট করেই যেতে থাকবো, সার্ভার যখন আমার প্রয়োজন মনে করবে সে তখন উত্তর দিতে থাকবে। তাই সিনক্রোনাস আর্কিটেকচারে যেটা হয়, আমার উত্তর না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করে রাখতে হবে। তো এখানে অনেকগুলো প্রবলেম থাকে। যেমন ধরেন আমি রিকোয়েস্ট করলাম, সে দেখা গেল সার্ভার ক্র্যাশ করে বসে আসলো, তাহলে আমি কি আর আগাতে পারবো না? মানে এই ধরনের অনেকগুলো ধরনের প্রবলেম থাকে।
সেই ধরনের প্রবলেম গুলোকে রিজলভ করার জন্য বেসিক্যালি এই আর্কিটেকচারটা তৈরি হয়ে আসছে, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। এবং এই সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারের উপর বেস করে নিয়ে আপনি যদি এখনকার যে সমস্ত বড় ধরনের অ্যাপ্লিকেশন, যেমন ধরেন আপনার ফেসবুক বা ধরেন আমাজন বা ধরেন গুগল, এরা যে ধরনের সার্ভিস গুলো আমাদেরকে দিচ্ছে, গুগল ম্যাপ বা ধরেন আমাজনের যে ধরনের আমাদের সার্ভিস গুলো, সবগুলো কিন্তু এই যে মানে ওয়ার্ল্ড মানে যে সেকেন্ড ভার্সন, W3 যে সেকেন্ড ভার্সন, সেই সেকেন্ড ভার্সনটা আমাদের ইমপ্লিমেন্টেবল হয়ে গেল। তো এখানে যেটা থাকছে যে অ্যাপ্লিকেশন যেটা বিজনেস লজিক আর ইন্ডিভিজুয়াল ফাংশন যেগুলো থাকছে, এগুলো মডুলারাইজড এবং কনজিউমার বা ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন সার্ভিস হিসেবে হয়ে গেল। তার মানে হচ্ছে আমার কোনো রিকোয়েস্ট একটা সার্ভিস হিসেবে থাকবে, ক্লায়েন্ট রিকোয়েস্ট করে আমার সার্ভিসটাকে সে আমাকে প্রোভাইড করবে। আমার গুগল ক্লায়েন্ট যদি আমাদের যদি সার্ভিস রিকোয়েস্ট করে গুগল ম্যাপের জন্য, তখন গুগল ম্যাপের একটা অংশ আমাকে দেখাবে, ঠিক আছে আমি এখন ঢাকা শহরে মিরপুর অঞ্চলে এসেছি। এটা হচ্ছে লোকগুলো বলে দিচ্ছি, দেওয়ার পরে সে আমাকে একটা PNG ফাইল বা জি ফাইল যেটাই হোক না কেন, যে কোনো একটা জিনিস আমাকে ব্যাক করবে, সে কিন্তু প্রসেস করতেছে বিহাইন্ড দ্য সিন। এটাকে এই সার্ভিসটা সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। এখন যদি কোনো কারণে যদি আমার রিকোয়েস্টটা কোনো কারণে যেতেই ফেল করে, কিভাবে আমি এই ধরনের অনেক ভিতরে অনেক বড় ধরনের রিকোয়েস্ট গুলো থেকে যায়, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো বেসিক্যালি যেটা আসে যে আমরা যে অ্যাপ্লিকেশন ডেভেলপার যে আসবে, যে ধরা যাক আমি গুগল ম্যাপটাকে যিনি ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপার ও সিস্টেম ইন্টিগ্রেটর, ওনার মনে হবে যে এই ইন্টারফেসটাকে শুধু মনে রাখা, আমার এই প্রান্তকে চিন্তা করার দরকার নেই, এখানে কি লিখতেছে সেটাও চিন্তা করার দরকার নেই। এটা যিনি ডেভেলপ করতেছেন শুধু আমাকে এই ইন্টারফেস পার্ট চিন্তা করতে পারলেই আমি জেনে যাবো যে ওই ইন্টারফেসে এই জিনিসগুলো আসবে, আমাকে সেই জায়গায় বসাতে হবে। সার্ভিসের ভিতরে ইমপ্লিমেন্টেশন সেটা আমার চিন্তা করা দরকার নাই। এটার উপর বেস করে এখন যেমন ধরেন আমরা যে আমাদের সার্ভিস গুলো, যে এই যে সার্ভিসটা থাকছে, এই সার্ভিসটা .NET-এও হয়ে যেতে পারে, GUI-তেও হতে পারে, বা আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ করতে পারেন, যে কোনো ভাবে আপনি ইমপ্লিমেন্ট করেন না কেন, আমার এই ইন্টারফেসটা যদি স্ট্যান্ডার্ড হয়ে যায়, মানে আমার এই প্রান্তে কে দেখতে সেটা দেখার দরকার নেই। ফলে এইটাই হচ্ছে সোয়ার মেজর মানে সাকসেস। সোয়ার সাকসেস যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারফেস। এটা সাধারণত WSDL ইউজ করে নিয়ে কাজগুলো করা হয়, ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সেখানে সার্ভিসের নামটা বলে দিতে হয়, প্যারামিটারস গুলো কি ইন করবে, প্যারামিটারস গুলো কি আউট করবে, আর ইন আউট কোনটা হবে সবকিছু বলে দিতে হয়। SOA service complete with messages formally defined via XML service schema. XML schema XSD বলি আমরা, XSD তেই আমাকে রেডি করে দিতে হবে। তাহলে এখন জিনিসটা দাঁড়াচ্ছে কি, যদি কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা সার্ভারের সাথে কমিউনিকেট করতে, XSD-টা based on WSDL. SOA services are maintained in the enterprise by a registry that acts as a directory listing. এখন আমি কি কি সার্ভিস ওপেন করলাম, কি কি সার্ভিস আমার নিজের, কিভাবে আমি ওই সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবো,
এই সমস্ত জিনিসগুলোকে একটা রেজিস্ট্রিতে মেনটেন করতে হয়। এই রেজিস্ট্রিতে যখন আপনি মেনটেন করবো ডেফিনিশন এন্ড ইন্টিগ্রেশন ইউডিআই একটা তৈরি হয়, এটা ইউডিআই রেজিস্ট্রি বলে। ওই ইউডিআই রেজিস্ট্রি থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি ওই সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখন সার্ভিসের জন্য যে অ্যাক্সেসটা, যেমন ধরেন আমি গুগল ম্যাপের কথা বলি, গুগল ম্যাপটা হয় WSDL এ। এখন WSDL পরে এখন যখন ক্লায়েন্ট যখন সার্ভারকে রিকোয়েস্ট করবে তখন WSDL এর যে ফরম্যাট সেটা এক্সেস ফরম্যাটে তৈরি করে তখন আপনাকে সাবমিট করতে হয়। সাবমিট করলে পরে আপনার সে উত্তর যেটা পাবে, সাবমিট করলে পরে সে খুঁজে পাবে কোথায়, এটা ইউনিভার্সাল ডেসক্রিপশন ডেফিনেশন এন্ড ইন্টিগ্রেশনের জন্য একটা রেজিস্ট্রি দেওয়া আসে। সেখান থেকে খুঁজে পাবে যে গুগল ম্যাপটা কে সার্ভিসটা প্রোভাইড করছে, কাকে আমি অনেক জিনিস থাকে ওখানটাতে। ওইটা যখন ও পেয়ে যায় তখন সে রিপ্লাইটা পায়। রিপ্লাইটা পাওয়ার সময় কতগুলো জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমি যে রিপ্লাইটা পাবো, ইজ ইট এ টেক্সট, ডাটা, ইমেজ অথবা একটা ভিডিও। ফলে যেমন ইউটিউবে যখন আপনি রিকোয়েস্ট করেন, আপনার সার্ভার কিন্তু বিহাইন্ড দ্য সিন এই কাজগুলো করে ফেলে, করে আপনার ব্রাউজার একটা চ্যানেল রেডি করে ফেলতে পারছে যে 720 পিক্সেলের আপনার স্ক্রিন ফরম্যাট তৈরি করতে পারবে। তখন সেই অনুযায়ী তখন ইমেজ পাঠানো শুরু করবে। যখনই ব্রেকডাউন হয়ে যাবে আবার সেই অনুযায়ী রিকোয়েস্টটা করে নিয়ে সে লোয়ার কোয়ালিটিতে ট্রান্সফার হয়ে যায়। তো আমরা যদি একটুখানি ওয়েব সার্ভিস গুলো হচ্ছে এই যে ইন্টারফেস, এটা হচ্ছে আমার ইন্টারফেস, যে সার্ভিস ইন্টারফেস ইউজ করে নিয়ে তখন আমার যে সার্ভিসটা আসবে সেই সার্ভিসের জন্য আমার প্রোটোকলটা রেডি করতে হবে, সেই প্রোটোকল অনুযায়ী সার্ভিসটাকে খুঁজে বের করতে হবে। সেই সার্ভিসটা খুঁজে বের করলে পরে তখন সার্ভিসের জন্য কি কি জিনিস আমাকে প্রেজেন্ট করতে হবে। সার্ভিস যখনই আসে রাষ্ট্রদূতের মতো তাকে ক্রেডেনশিয়ালটা প্রেজেন্ট করতে হয়। তখন ওই ক্রেডেনশিয়াল গুলোকে দেখে সে ঠিক করে কাকে আমি সার্ভিসটা দেব, কাকে আমি সার্ভিসটা দেব না, কোন ধরনের সার্ভিস দেব, সেই জিনিসগুলো তৈরি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন আমার যে বিজনেস ওয়ার্কফ্লো যেটা, সেই অনুযায়ী আমার সার্ভিসগুলোকে রেডি করতে হয়। তো এখন এই পার্টটা করতে যে আমি ইমপ্লিমেন্টেশন যে পার্টটাতে করলাম সেটা গ্রিডে করলাম না একটা সিঙ্গেল সার্ভারে করলাম না মাল্টিপল মেশিন নিয়ে কাজগুলো করে নিলাম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনের উপর বেস করে নিয়ে আমাকে সে বিজনেস লজিক অনুযায়ী আমাকে সার্ভিসটাকে দেবে। এইটা হচ্ছে আমার সার্ভার প্রান্তের কাজগুলো। এবার আমরা দেখি যে এই যে সার্ভিস রিকোয়েস্টটা করলো, ক্লায়েন্ট থেকে সার্ভিস রিকোয়েস্টটা যেটা আসলো, সেটা আপনি যে 7 লেয়ারে যে আমরা মানে 5 লেয়ারে যে আমরা চিন্তা করি TCP 5 লেয়ারে, সেখানে আমাদের যে প্রোটোকল গুলো আসে যে আপনি যে সার্ভিস ইন্টারফেসটা প্রেজেন্ট করবেন, সেই প্রেজেন্টটা সাধারণত HTTP তে হতে পারে, FTP তে হতে পারবে। আমি DNS সার্ভার ইউজ করে নিয়ে DNS প্রোটোকলটাকে ইউজ করে নিয়ে কাজগুলো করতে পারি। আমার যে ধরনের গিভেন প্রোটোকল রয়ে গেছে সেই প্রোটোকলগুলোকে আমি ইউজ করব। আর প্রেজেন্টেশনের জন্য আমরা সার্ভিস প্রেজেন্টেশনের জন্য সাধারণত আমরা XDR ইউজ করি, XML ডাটা রিকোয়েস্ট যে ফরম্যাটটা সেটাকে আমরা ইউজ করি। তারপরে আমার সিকিউরিটির জন্য যে এই রিকোয়েস্টটা যাতে সিকিউরড হয়
তখন আমরা সেশন SSH ইউজ করি। সেশন SSH মানে সিকিউর শেল, যে যে এই পার্টিকুলার সেশনের জন্য, যেমন HTTP যখন সেশন স্টার্ট হবে ওই পার্টিকুলার HTTP সেশনের জন্য একটা সিকিউর এনভায়রনমেন্ট রেডি করে দেবো। আর ওর নিচে তো যেটা রয়ে গেছে TCP UDP ইউজ করতে পারবো ট্রান্সপোর্ট প্রোটোকল হিসাবে, নেটওয়ার্ক প্রোটোকলের জন্য IP ইউজ করবো, তারপর নিচে ডাটা লিঙ্ক লেয়ারটা ইউজ করে নেবো। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গিভেন যে সমস্ত আমাদের যে ইন্টারনেটের যে টেকনোলজি রয়ে গেছে, এই ইন্টারনেটের টেকনোলজি গুলোকেই আমি ব্যবহার করছি, কিন্তু সেটাকে ব্যবহার করে নিয়ে আমার, যেমন ধরেন গুগলের কাছে ম্যাপের রিকোয়েস্ট আসছে, আপনি যদি পারমিটেড না হন তাহলে কিন্তু আপনাকে গুগল ম্যাপের রিকোয়েস্ট উত্তর দেয় না। এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসটাকে আপনাকে আইসোলেট করে ফেললো। যখনই আপনার পারমিশনটা জেনে গেল যে হ্যাঁ আপনি জেনুইন ব্যক্তি, তখন আপনাকে পারমিশনটা দিয়ে দেওয়া হয়। তা এখন আমরা দেখি যে ক্লাউড কম্পিউটিং এর যখন আসতে যাব, সেখানে যেটা বেসিক্যালি যে ধরনের চ্যালেঞ্জগুলো আমরা সম্মুখীন হই, সেগুলো যেটা আসছে সেটা কয়েকটা জায়গাতে আসে। সেটা হচ্ছে একটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। আপনি ভার্চুয়াল ইনফরমেশন গুলো কিভাবে করবেন, যে ভার্চুয়ালাইজেশন বলতে যেটাকে বোঝাচ্ছে যে আপনার যে ডেটাগুলো বিভিন্ন জায়গাতে রয়ে গেছে, সেখান থেকে জোড়া দিয়ে আপনাকে দেখানো হবে একটাই মাত্র ডাটা, এই পার্টগুলো। তারপরে যেমন ধরেন প্রাইসিং, স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি, প্রাইসেবল হবে কেমন, রিলায়েবল কেমন হবে। যেমন গুগল ম্যাপের কথা বলি, গুগল ম্যাপ বলা হলো যে 5000 যদি ইন্টারফেস হয়, তাহলে 5000 ইন্টারফেস পার ডে তে যদি হিট হয় তাহলে আপনাকে পুরো পয়সা দিতে হবে না। কিন্তু যখন 5000-এর বেশি হয়ে যাবে তখন আপনাকে পয়সা, তখন প্রশ্ন আসবে একটা বিলিং এর। আবার আপনার ওই স্পেস 5000 হিট অ্যালাউ করতেছে, কেউ যদি বলে যে না আমাকে 50 লাখ হিট অ্যালাউ করতে হবে, তখন স্কেলেবিলিটিটা যখন এক হবে 50 লাখ হিটও অ্যালাউ করার জন্য, তার জন্য বিলিংটা কেমন হবে। তারপরে জিনিসটা যে ডাটাটা আপনাকে দিচ্ছি সেই ডাটাগুলো রিলায়েবল কেমন, কারণ আপনি তো খুব কুইকলি আমাকে ডাটাগুলো দিচ্ছেন, কুইকলি কাজ করতে গিয়ে আপনি কি ডাটাকে লস করছেন নাকি আপনি মিনিমাইজ করে নিচ্ছেন, ফলে একটা প্রশ্ন আসবে রিলায়েবিলিটির জন্য। আর বেসিক্যালি আপনি যখন এনার্জির প্রশ্ন আসবে, যে আপনি তো ইউটিলিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। আবার এদিকে আসেন যে সমস্ত আপনি ক্লাউডের যে সমস্ত সফটওয়্যার তৈরি করতে যাচ্ছেন, সেখানে আপনি নরমালি যে সমস্ত সফটওয়্যার তৈরি করেন সিকোয়েন্সিয়ালি, সেই সিকোয়েন্সিয়াল সফটওয়্যার গুলো দিয়ে কাজ হবে না। তখন আপনাকে যেটা চিন্তা করতে হবে, যেমন প্যারালাল, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কমপ্লিকেটেড কোডিং করতে গেলে এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আসেন প্রোগ্রামিং এনভায়রনমেন্ট এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। যেমন ধরলেন আপনি প্যারালাল প্রোগ্রামিং এ আসবেন, তাহলে আপনি কোন ধরনের সফটওয়্যার, আপনি কি C++ এ করবেন, না 4GL এর ল্যাঙ্গুয়েজে করবেন, না 5GL ল্যাঙ্গুয়েজে করবেন। ফলে সেটার জন্য আপনি প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা তো রেডি করে দিতে হবে এবং সেটার জন্য অ্যাপ্লিকেশন গুলো রেডি হতে হবে। একটা সহজ উদাহরণ হচ্ছে এডিটর। আপনি যদি নর্মাল এডিটর ইউজ করেন, সেখানে সিঙ্গেল ইউজার সিঙ্গেল এডিটরে ব্যবহার করতে পারে, কিন্তু এখন দেখেন মাল্টিপল ইউজার কিন্তু এডিটর ব্যবহার করতেছে। যখন মাল্টিপল ইউজার যখন এডিটর ব্যবহার করবে, তাহলে তার কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একরকম হবে না। যে কোনো একটা জায়গাকে ইউজার যখন টাইপ করতে শুরু করবে, ওই জায়গাটাকে লক করে দিতে হয়। এখন যদি ফুল লক করে দেন, তাহলে কেউই অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমরা কিভাবে এই মাল্টিপল এডিটর প্রবলেমটাকে সলভ করবো? ফলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একটা বড় চ্যালেঞ্জ। আর যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট, প্রাইভেসি এবং সিকিউরিটি। এটা একটা আরেকটা চ্যালেঞ্জ। আমি কি তাকে ট্রাস্ট করি কিনা, বা আমি যে ডাটাগুলো দিচ্ছি সে আবার আমার ভিতর থেকে আরো অনেক ডাটাগুলোকে নিয়ে যেতে পারে কিনা। সিকিউরিটিটা আলাদাভাবে চিন্তা করতে হয়। এটা কিন্তু
যদি আমার মেশিনটা যদি আমার জায়গাতে থাকতো সেগুলো চিন্তা করতে হতো না, কিন্তু এখন সিকিউরিটি, প্রাইভেসি এবং ট্রাস্ট, এটা ক্লাউড এনভায়রনমেন্ট আসাতে এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ডিল করতে হচ্ছে। আর বড় যে জিনিসগুলো দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লিগ্যাল এবং রেগুলেটরি। যদি ধরেন আমি ব্যাংকে ডাটাটা রাখলাম, ব্যাংকে ডাটাটা রাখার জন্য আমার পারমিশন কিন্তু বাংলাদেশে কিছুদিন আগেও ছিল না যে ক্লাউডে কোনো ডাটা রাখা যাবে কিনা। আগের আইনগত এইভাবে ছিল ডাটাটা রাখতে হবে নিজ প্রেমিসেই। তো নিজ প্রেমিস মানে হচ্ছে আমার অঞ্চল। এখন যদি আমি পেরিফেরি করে নিয়ে অন্য একটা অঞ্চলে আমি যদি লক করে ফেলতে পারি, যেমন ক্লাউড সার্ভিসের জন্য আমি যদি প্ল্যাটফর্মে যে সার্ভিস যদি আমি করে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু তারা এখন লিগেলাইজ করে নিচ্ছে। ফলে বাংলাদেশে এখন কিন্তু ক্লাউড সার্ভিসে ব্যাংকিং সার্ভিসটা দেওয়া সম্ভব হচ্ছে। ফলে এই যে জিনিসগুলো আসছে, একসময় এটা ছিল না, এটা আসার পরে এখন সম্ভব হচ্ছে। সিকিউরিটিটাও একই প্রবলেমের ভিতরে ছিল। আর সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেটা হচ্ছে, এখন মজার যে জিনিসটা দাঁড়াচ্ছে, আপনি আমাকে দিলেন, বললেন যে আমি তোমাকে প্ল্যাটফর্মে যে সার্ভিস দিলাম, তাহলে আমার জন্য তোমার কি কন্ট্রাক্ট থাকবে? আমার কন্ট্রাক্ট হবে নেটওয়ার্ক গুলোকে যেন 24 আওয়ার্স সার্ভিস দিতে পারে, পাওয়ার ব্যাকআপ যেন আমার 24 আওয়ার্স দিতে হবে, টেম্পারেচার কন্ডিশনের যেটা কন্ডিশন সেটাও আমাকে 24 আওয়ার্স সার্ভিস দিতে হবে। এই ধরনের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট গুলো নতুন করে ফ্লারিশ করে আসছে, যে জিনিসগুলো আগে এই জিনিসগুলো ছিল না। আরেকটা হচ্ছে প্রভিশনিং অন ডিমান্ড, যে আমার ডিমান্ড বাড়ার সাথে সাথে আমাকে অ্যালাউ করতে হবে যে নতুন করে নতুন একটা সার্ভার আমাকে অ্যাড করে দেওয়ার মতো পারমিশন দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো ক্লাউড কম্পিউটিং এর জন্য নতুন করে চ্যালেঞ্জ হিসাবে আসছে, যে চ্যালেঞ্জগুলো যখন গ্রিড বা অন্য সার্ভিস গুলো ছিল সেখানে ছিল না। মানে এই চ্যালেঞ্জগুলোকে আমাকে সলভ করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে আমি যখন কম্পিউটারে যখন সলিউশনে যাচ্ছি, এই সমস্ত প্রবলেম গুলোকে আমাকে সলভ করতে হচ্ছে। আর আরেকটা মজার একটা চ্যালেঞ্জ আমাদেরকে পৃথিবীতে এখন যেটা আসলো সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস মানে হচ্ছে, আগে ইন্টারনেটে আমরা বেসিক্যালি ডেটাগুলোকে নিয়ে কাজগুলো করতাম, আমার ব্রাউজারে ডেটাগুলোকে দিতাম, সেই রিকোয়েস্ট গুলো সার্ভারটা আমাকে দিত। যখন আমার সেন্সরস গুলো যখন খুব ইফেক্টিভলি লো কস্ট হয়ে গেল, তখন আমি বললাম যে ওকে, আমার সারা দেশের ভিতরে যে সমস্ত টেম্পারেচার গুলো আছে সেই টেম্পারেচার গুলো আমি দেখতে চাচ্ছি। তাহলে ইন্টারনেটের মাধ্যমে টেম্পারেচার গুলো কানেক্টেড হয়ে গেল, কানেক্টেড হয়ে আমাকে এখন দেখানো শুরু করলো। এটা এক ধরনের গেল। আমার জিনিসটা হচ্ছে কি, যেমন ধরা যাক সিসিটিভি, পাবলিক প্লেসে সিসিটিভির যে ডাটাগুলো সেগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল হতে হবে। ফলে আমি করলাম কি, যে আমার বাসার সামনে একটা সিসিটিভি ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিলাম। এখন ওখান থেকে যে লোকটাই যাক না কেন, সেই লোকটা ওখানে গেলে পরে আমাকে দেখতে পারবে। ফলে এরা কিন্তু এখন ইন্টারনেট অফ থিংস হিসেবে কানেক্টেড হয়ে গেল। এদেরকে আমি এখন ম্যানেজ করবো কিভাবে? তখনই আসলো ইন্টারনেট ক্লাউড। তার মানে আমার বাসার সামনে যে সিসিটিভিটাকে রেখে দিলাম, সেই সিসিটিভিটা আমার বাসাতে না এসে ইন্টারনেট ক্লাউডে চলে গেল। সেখান থেকে আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে আমি অ্যাক্সেস করে দেখতে পারবো আমার বাসার সামনে সিসিটিভিটা। যে এখন আমি যদি বলি যে ওই বাসার সামনে যে সিসিটিভিটা থাকছে, ওই সিসিটিভিটা পৃথিবীর যে কেউ দেখতে পাক, তাহলে তাকে আমি বললাম যে ওকে, আমার বাসার সামনে যে সিসিটিভিটা আছে সেটা দেখতে পাওয়ার জন্য সার্ভিস দিতে হবে। ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করলে আমাকে পয়সার বিনিময়ে আমি সার্ভিসটা দেবো। এই যে জিনিসগুলো আসছে, ফলে ইন্টারনেট অফ থিংস ক্লাউড কম্পিউটিং এর এনভায়রনমেন্টটাই কিন্তু পাল্টায় দিল। যেটা আসলো যে আইওটির যে অপরচুনিটিস গুলো আসছে, সেই অপরচুনিটিস গুলো হচ্ছে এনি টাইম, এনি প্লেস, এনিথিং। এনি টাইম মানে ডে টাইম, নাইট টাইম, আউটডোর অথবা ইনডোর, স্ট্যাটিক অথবা ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে গাড়ির ভিতরে থাকলেও চলবে। এনি টাইম মানে আমার মানে আইওটির যে কন্টেন্ট, সেই কন্টেন্ট সোর্স গুলো সেখানে যে কোনো সময় আমার
ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আরেকটা জিনিস যেটা দাঁড়াচ্ছে, এনি প্লেস, এটা পিসিতেও থাকতে পারে, ইনডোরও থাকতে পারে, আউটডোরও থাকতে পারে, অন দ্য মুভ সেখানে থাকতে পারে। ফলে যে পজিশনে যে প্লেসেই থাকুক না কেন সেখান থেকে আমার ইনফরমেশনটা পাস করে দেবে। আর এনিথিং যে বিটুইন পিসিস, হিউম্যান টু হিউম্যান, মানে পিসি টু পিসি, হিউম্যান টু হিউম্যান, হ্যাঁ, পিসি ইউজ না করেই কিন্তু এই কাজটা করবে, হিউম্যান টু হিউম্যান। যেমন আমার রিস্ট ওয়াচ থেকে আমার মোবাইল ফোনে, কিন্তু পিসি আমি ব্যবহার করব না। হিউম্যান টু থিংস, যেমন ধরা যাক আমি বাতি অফ বা অন করলাম, থিং টু থিংস, সে এসি মনে করলো যে আমার এই রুমে 3টা লোক নাই, যে কোনো লোককে দেখতে পাচ্ছি না, এসিটা অফ করে দিলাম বা বাতিটাকে অফ করে দিলাম। এটা হচ্ছে থিং টু থিং, যে সেন্সর চেষ্টা করলো, দেখলো যে লোকটি নাই, না করাতে সে বলে দিল যে লাইট বাতিটাকে অফ করে দিতে। ফলে এনি টাইম, এনি প্লেস, এনিথিং। ফলে এই কনসেপ্টটা আসার পরে আইওটির অ্যাপ্লিকেশনসটা কিন্তু ট্রিমেন্ডাসলি বেড়ে গেছে। যে ধরনের যে আমাদের ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এখন জিনিসটা দাঁড়াচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেটা ছিল সেটা ছিল বেসিক্যালি আমরা যে ধরনের কাজগুলো করে নিতে চাই, যে এই মেশিনের ভিতরে আসছে একটা অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম দিয়ে কাজগুলো করে নিতে চাই। কিন্তু যখনই একটা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের কনসেপ্টটা আসলো, তখন বেসিক্যালি মজার একটা প্রবলেম দেখা গেল। সেই প্রবলেমগুলো দেখার জন্য 3টা আমরা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম গুলোকে দেখলাম। এটা কিন্তু 2012 সালের লেখা, 2021 সালেও, আজকে 2021 সাল, 2021 সালের জন্য মোটামুটি এখনো এটা মানে ট্রু। মানে এমিবা, ডিসি বা ওএসএফ আর মোসিক্স, এরা হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে এখন ক্লাসিক্যাল, এবং এটার উপর বেস করে নিয়ে অনেক ইন্টারনেট, আমরা যে এখন ক্লাউড সার্ভিস গুলো দেখছি, এই ক্লাউড সার্ভিস গুলো কিন্তু এদের কাছ থেকেই এই মানে ধার করা এই আইডিয়া গুলোকে। মোটামুটি আমরা একটুখানি যদি দেখি, এমিবা, ডিসি বা মোজিক্স, এরা সি তে লেখা, এরা হচ্ছে ইউনিক্স এবং ওএস2 এর উপরে এক্সটেন্ডেড হওয়া। আর মোজিক্স এইচপিসি লিনাক্স, হাই পারফরমেন্স কম্পিউটিং লিনাক্স এবং জিপিইউ ক্লাস্টারের উপর বেস করে লেখা। তার মানে হচ্ছে এই 3টা যে বেসিক ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এদের কাছে কিন্তু আমাদের যে এখন ক্লাউড সার্ভিস গুলো এরা ঋণী। তা ওদের আর্কিটেকচার হচ্ছে মাইক্রোকার্নেল আর্কিটেকচার, মিডলওয়্যার ওয়েস বেসড আর্কিটেকচার, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়েস, তবে রিসোর্স রিকভারি, প্রসেস মাইগ্রেশন, রিয়েল টাইম সাপোর্ট, লোড ব্যালেন্সিং, ফ্লাড কন্ট্রোল, কনফিগারেশন এটসেট্রা। এই কাজগুলোর জন্যই কিন্তু এই কনসেপ্ট গুলো কিন্তু আলটিমেটলি ট্রান্সফার হয়ে গেছে আমাদের নতুন যে সমস্ত ক্লাউড সার্ভিস গুলো যাচ্ছে, এই ক্লাউড সার্ভিসে এই আইডিয়া গুলো কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এবং এগুলো যদি তৈরি না হতো, আমরা বুঝতে পারতাম না আসলে ক্লাউড সার্ভিসের জন্য ডিস্ট্রিবিউটেড ওয়েস গুলো কেমন হওয়া উচিত ছিল। তা এখন যেটা দেখি সেটা হচ্ছে ওএস কার্নেল, মিডলওয়্যার এবং ভার্চুয়ালাইজেশন। খেয়াল করে দেখেন, ওএস কার্নেল মানে হচ্ছে আমার বেয়ার মেশিনের উপর যে কার্নেলটা থাকতে হবে, মিডলওয়্যার কার্নেল টু কার্নেল যে কমিউনিকেশনস গুলো হবে, আর ভার্চুয়ালাইজেশন মানে হচ্ছে ওই কার্নেলের উপরে বসে আর কেউ রান করতে পারবে কিনা। তো এই ধরনের কনসেপ্ট গুলো এরা কিন্তু তৈরি করে দিল। এই কনসেপ্ট গুলোকে উপর বেস করে নিয়েই আমরা নতুন কাজগুলোর দিকে আগাতে শুরু করে দিলাম। কমিউনিকেশন মেকানিজম যেটা ছিল সেটা ছিল ফ্লিপ প্রোটোকলের উপর এবং আরপিসি প্রোটোকলের উপরে।
এটা ছিল আরপিসি সাপোর্ট ইউজ করছিল, পিভিএম এমপিআই ইউজ করছে। এমপিআই হচ্ছে মাল্টি প্রসেসর ইন্টারফেসের জন্য, মাল্টি প্রসেসর ইন্টারফেস আর ভার্চুয়াল মেশিন জন্য। ফলে আমরা কমিউনিকেশন মেকানিজমও আমরা শিখলাম। তার মানে দাঁড়াচ্ছে কি কমিউনিকেশন মেকানিজমের জন্য খুব কুইকলি আমরা ডাটাগুলোকে নিয়ে ডিস্ট্রিবিউটেড ওয়েস তৈরি করতে পারি। আমার ওয়েস কার্নেলের উপরে আমরা কাকে কাকে বসালে পরে ভার্চুয়ালাইজড হবে, আর্কিটেকচার গুলো কোন ধরনের আর্কিটেকচার ইউজ করলে পরে আমরা ডিস্ট্রিবিউটেড গুলোকে তৈরি করতে পারবো। আর বেসিক্যালি আমরা সবাই কিন্তু খেয়াল করে দেখেন ওপেন সোর্স হওয়াতে, লিনাক্স ওপেন সোর্স হওয়াতে সবাই কিন্তু ওই লিনাক্সের উপরে এক্সপেরিমেন্টটা করে নিয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, মানে যদি খেয়াল করে দেখেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রিসার্চ করে তারা আলটিমেটলি একটা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম তৈরি করে নিল। তা সেই কনসেপ্টটা তখন আমাদের আসলো ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টের জন্য। আমার যেটা হয়ে গেল, ক্লাউডের ভিতরে আমি তো কাস্টমার, আমি চাই সার্ভিস। সোজা সহজ কথা, আমি কাস্টমার, আমি দেখতে চাই আমার একটা সার্ভিস এবং আমার ডাটাগুলো আমার জায়গাতে দেওয়া। আমার যে আমি মনে করি যে আমার নিজের ডকুমেন্ট রয়ে গেছে গুগল ড্রাইভে, তাহলে আমি গুগল ড্রাইভটা আমার, ইউজার ডাটা আমার, কিন্তু ও যে অ্যাক্সেস করবে সেই অ্যাক্সেসের জন্য যে অ্যাপ্লিকেশনস গুলো থাকবে সেই অ্যাপ্লিকেশনস গুলো অপারেটিং সিস্টেমস গুলো, আমি যে অপারেটিং সিস্টেমস নিয়ে কাজ করতে চাই, যেমন ধরা যাক আমার যে অ্যাপ্লিকেশনস গুগল ডক বা ধরেন কোনো মাইক্রোসফট কি বলে নাম ডক ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড বা ব্রাউজার, হ্যাঁ, এই সমস্ত যে সার্ভিস গুলো সেই অ্যাপ্লিকেশনস গুলো আমি ওপেন করে দেখতে চাই। কোন এনভায়রনমেন্টের উপরে? আমি দেখতে চাই উইন্ডোজের উপরে বা লিনাক্সের উপরে বা ম্যাকওএস এর উপরে যে অপারেটিং সিস্টেমে আমি অভ্যস্ত সেটা আমি দেখতে চাই। আর আমি যে হার্ডওয়্যারটার উপরে নিয়ে কাজ করতে চাই সেই কাজগুলো হতে পারে ল্যাপটপ হতে পারে, মোবাইল ফোন হতে পারে, প্যাড হতে পারে, হ্যাঁ, এটার উপরে কাজ করে দেখতে চাচ্ছি। ফলে আমি এখন মনে মনে আমি মোবাইল ফোনটাকে নিয়ে কাজ করছি, কিন্তু বিহাইন্ড দ্য সিন মোবাইল ফোন সে একটা ক্লাউড সার্ভিসে কানেক্টেড। এই কনসেপ্টটাই কিন্তু এখন প্রত্যেকের ভিতর চেঞ্জ করে দিল যে আমার ডাটা আমার কাছে নাই, আমার ডাটা থার্ড পার্টির কাছে রয়ে গেছে, সেখানে আমার ডাটাগুলো সেম। তো এখন কনসেপ্টে যেটা আসছে সেটা হচ্ছে প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং। এগুলো কিন্তু আমরা ডিটেইলস পড়বো আমরা পরে ক্লাসগুলোতে গিয়ে। সেটা হচ্ছে প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং এর জন্য প্যারালাল প্রোগ্রামিং আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং। প্যারালাল প্রোগ্রামিং মানে হচ্ছে ধরা যাক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, আমার একটা রো আমার একটা কলামের সাথে মাল্টিপ্লাই করব, তাহলে প্যারালালি আমি ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট কলাম প্যারালালি আমি করে নিতে পারি। এটাকে বলি আমরা প্যারালাল প্রোগ্রামিং, কারণ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং মানে হচ্ছে আমি ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে গুণ করার সময় প্রথমটা গুণটা এক জায়গায় করলাম, দ্বিতীয়টার সাথে আরেক জায়গায় করলাম, তৃতীয়টার সাথে আরেক জায়গায় করলাম, ওদের রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমি যোগ করলাম, তাহলে এটা ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং হয়ে গেল। প্যারালাল প্রোগ্রামিং মানে হচ্ছে প্যারালালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা, আর ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং মানে হচ্ছে একই কাজ আমি কয়েকজনের হাতে ছেড়ে দিয়ে কাজগুলোকে করে পরে আমি যোগ করলাম। এই জিনিসগুলো দুটো কনসেপ্ট, প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড। ফলে এই কাজগুলো করার জন্য সাধারণত আমরা ব্যবহার করি এমপিআই, ম্যাপরিডিউস এবং হাডুপ। এই একটা কনসেপ্ট। এমপিআই মানে হচ্ছে মেসেজ পাসিং ইন্টারফেস। এই যে আমরা সাধারণত সি বা ফোরট্রান প্রোগ্রামের ভিতরে আমরা লিখি, প্রোগ্রামের ভিতরে লিখে আমি একটা জায়গাকে মেসেজ পাস করে দিই, সে তখন আবার এটাকে প্রসেস করে সে আমাকে উত্তরটা দিয়ে দিচ্ছে। ম্যাপরিডিউস হচ্ছে একটা কনসেপ্ট যেটা আমরা ডিটেইলস পড়বো, সেটা হচ্ছে একটা ওয়েব প্রোগ্রামিং এর জন্য আমি করলাম কি
একটা কাজ অনেকগুলোকে ভাগ করে দিলাম, ম্যাপ করে দিলাম, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো। সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করার পরে আমি এক জায়গাকে বললাম সবার উত্তরগুলো এক জায়গায় নাও, সেটা হচ্ছে রিডিউস। এটা হচ্ছে ম্যাপ রিডিউস। আর সাধারণত এগুলোকে করা হয় কি ভ্যালু পেয়ার হিসাবে। ম্যাপ ফাংশন থাকে একটা আর রিডিউস ফাংশন থাকে একটা। আর এদের যদি কাজগুলো করতে হয় তখন আমাদেরকে একটা হাদুপ বলে একটা এনভায়রনমেন্ট আছে, যেটা গুগল প্রথম আবিষ্কার করছিল, মানে যেটা ইনভেন্ট করে গুগল ফাইল সিস্টেম, সেটার পরে সেটা হচ্ছে হাদুপ ফাইল সিস্টেম ইউজ করে। হাদুপ এখন এটা অ্যাপাচের কাছে ছেড়ে দিচ্ছে, এখন অ্যাপাচি এটাকে ম্যানেজ করে। তো এটা হচ্ছে স্কেলেবল, ইকোনমিক্যাল, ইফিশিয়েন্ট এবং রিলায়েবল। এই কারণের জন্য যে আপনি যে সমস্ত সার্ভার আসেন, এক একটা সার্ভারের দাম পড়ে কয়েক লাখ টাকা, ইন এ সেন্স কয়েক মানে 15-20 লাখ টাকার মতো একটা করে সার্ভারের দাম পড়ে। কিন্তু আমি সেম ফাংশনালিটি পাবো মাত্র আমি যদি 20টা যদি কোর i7 ইউজ করি, তার চেয়ে ভালো ফাংশন পাবো আমি। কিন্তু প্যারালালি চিন্তা করে দেখেন, যদি একটা সার্ভার নষ্ট হয়ে যায় পুরো কাজটা 16 লাখ টাকায় গায়ে। কিন্তু আমার যদি 30,000 টাকাতে যদি কোর i7 আমি যদি শুধুমাত্র আমার নোটগুলোকে নিয়ে নিই, তাহলে কিন্তু আমার একটা মাত্র 30,000 টাকা দিলেও বাকি 15 লাখ টাকা কিন্তু কাজ করতেছে। ফলে হাদুপ সিস্টেমটা কিন্তু ওইটার উপরে কাজ করছে, যে ইকোনমিক্যাল, হ্যাঁ, ইকোনমিক্যাল এবং ইফিশিয়েন্ট, এটার উপর বেস করে নিয়ে কাজগুলো করছে। যে আমার কমার্শিয়াল ক্লাস্টার, আমার কাছে যে নর্মাল লো কস্ট পিসি রয়ে গেছে, এই লো কস্ট পিসি গুলোকে ইউজ করে নিয়েই আমি কাজগুলো করে নিচ্ছি। এরকম করে গ্রিডের জন্য কিছু সার্ভিস আসছে, OGSA স্ট্যান্ডার্ড, গ্লোবাস টুলকিট, IBM গ্রিড টুলবক্স, এই সমস্ত জিনিসগুলো, এগুলো আমরা কিন্তু প্রত্যেকগুলোই আমরা আলটিমেটলি দেখব যে এই টুলবক্স গুলো কিভাবে কাজগুলো করে। তাই ওখানে যেটা আসে সেগুলো আমরা ডিটেলস পড়বো, এগুলো জিনিসগুলো, যে আমার ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট গুলোকে কিভাবে করব, সার্টিফিকেট গুলোকে কিভাবে আমরা সার্টিফিকেট এজেন্টকে কিভাবে কমিউনিকেট করে নিয়ে কাজগুলো করে নেব, এই সমস্ত জিনিসগুলো। গ্লোবাস টুলকিটে যেটা আসবে পাবলিক কি ইন্টারফেস, কারবেরস, SSL, এই ধরনের ফিচার্স গুলো আছে, সেগুলোকে আমরা ইউজ করব। আর IBM গ্রিড টুলবক্স যেটা থাকছে সেগুলো সাধারণত সিম্পল সার্টিফাইং রিজিয়াস গ্রিড অ্যাপ্লিকেশন ইউজ করে নিয়ে গ্রিড ম্যাপ, ইন্ট্রাগ্রিড, এই ধরনের সিকিউরিটি আপডেট গুলোকে, মানে গ্রিডের ভিতরে সিকিউরিটি গুলোকে IBM গ্রিড টুলকিটের ভিতরে ইনকর্পোরেট করা হয়। মানে গ্রিডের গ্রিডের যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়ে গেছে সেই সার্ভিসগুলো কিন্তু আমরা ক্লাউডে নিয়ে আসলাম। তো সেখানে যেটা আসছে সাইট, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এবং টেকনোলজি, এই চারটা জিনিসের স্কেলেবিলিটির কথা চেষ্টা করলো। সাইজ মানে হচ্ছে যে মেশিনের সাইজ গুলো যত বাড়বে পারফরমেন্স তত বাড়বে। তার মানে দাঁড়াচ্ছে আমি যদি 10টা মেশিন হচ্ছে সেখানে যদি 10,000 মেশিন করতে পারি, তাহলে সেইভাবে কমে যাবে আমার, বড় করতে পারবো। সফটওয়্যার ফলে একটা ওএস যদি চেঞ্জ করি তাহলে কি হবে, আবার যে 10,000 কম্পিউটারের সাথে যে চেঞ্জ করতে হবে ওইটা আমি কেমন করে করবো, তাহলে ফলে ওএস লাইব্রেরি বা নিউ অ্যাপ্লিকেশন যখন আসবে এগুলোকে কেমন করে আমি চেঞ্জ করব, ফলে এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল। আর অ্যাপ্লিকেশন যেটা আসবে, যে আমার অ্যাপ্লিকেশনটা 10টা মেশিনের জন্য প্রযোজ্য, সেই সফটওয়্যারটা কেমন করে আমি 10 কোটি মেশিনের জন্য তৈরি করব, ফলে অ্যাপ্লিকেশনটাও আমাকে স্কেলেবল হতে হবে। আর যে অ্যাপ্লিকেশনটা, যে সফটওয়্যারটা যে সাইজের জন্য আমি তৈরি করলাম, বিহাইন্ড দ্য সিন যে সমস্ত টেকনোলজিটা ছিল, যেমন হাডুপ টেকনোলজিটাকে ইউজ করছি, ফলে দেখা গেল কি হাডুপ টেকনোলজিটা চেঞ্জ হয়ে গেল, নতুন একটা টেকনোলজি আসলো,
ফলে আমি কি ওই আমার যে উপরের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং যে সাইজের যে কম্পিউটার ছিল টেকনোলজি পাল্টানোর সাথে সাথে কি আমি চেঞ্জ করতে পারবো? ফলে এগুলোও একটা চ্যালেঞ্জ হিসেবে আমার কাছে চলে আসে, এগুলো কিভাবে ম্যানেজ করব। তা আমরা যেটা আসলো সেটা জিনিসটা দাঁড়ালো, দেখেন যে সিমেট্রিক্যাল মাল্টিপ্রসেসর যদি আমি তৈরি করি তাহলে সেটা দেখা গেছে যে ওএস এই 5, 6, 7টা আসতে পারবে এবং আমার এটা যে নাম্বার অফ প্রসেসর হচ্ছে 100 থেকে এই ধরেন 300-400 পর্যন্ত আমার নিতে পারবো আমি। এটা হচ্ছে সিমেট্রিক্যাল মাল্টিপ্রসেসরের জন্য যদি আমি ইউজ করি। আমি যদি নুমা ইউজ করি এটা ইন দ্য সেন্স অফ 10⁴ ওরকমে যাবে। আমি যদি ওএস ইমেজ আমি যদি ইউজ করতে পারি তো এটা ধরা যায় 10টা থেকে আরম্ভ করে 1000টা পর্যন্ত নিতে পারবে। আমি যদি ক্লাস্টার ইউজ করি তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত নিতে পারবো। আমি যদি P2P ইউজ করি, মানে P2P মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, যে আমি 1:1 এর জন্য করতে চাই, যে এরকম যদি কমিউনিকেশন করে নিয়ে কাজগুলো করে নিতে পারি তাহলে আমার 10⁴ থেকে 10⁶ পর্যন্ত আমি যেতে পারি। আর যদি গ্রিড যদি যাই তাহলে আমি কিন্তু 10টা থেকে স্টার্ট করে নিয়ে 10⁶ পর্যন্ত আমি গ্রিডে যেতে পারি। কিন্তু এদের ভেতরে যে জিনিসটা সব মানে সবাইকে দিয়ে নাম্বার অফ ওএসও আমি বেশি করতে পারলাম, যে নাম্বার অফ কোর অফ সিস্টেমস আমি বেশি করলাম, নাম্বার অফ ওএসও আমার মাঝামাঝি গেল। সেখানে দেখা যায় যে স্কেলেবল করতে গেলে পরে ক্লাউড সার্ভিসটা মিডলে ফিট করে, মানে P2P এর মতো এক্সট্রিমও না, SMP এর মতো আরেক এক্সট্রিমও না। ক্লাউড মোটামুটি আমার সার্ভিসটাকে মাঝামাঝি জায়গাতেই 10⁻⁴ ধরা যাক 10⁻⁴ এই রেঞ্জের ভিতরে থাকে যাচ্ছে। মানে 10⁻⁴ মানে হচ্ছে অ্যারাউন্ড 10,000 প্রসেসরকে আমি ওএস ইমেজকে আমি রাখতে পারবো এবং 10,000 প্রসেসরকেও আমি হ্যান্ডেল করতে পারবো। ফলে ক্লাউড সার্ভিসটা মোটামুটি আমাদের জন্য আস্তে আস্তে ইভলভ করে গেল। P2P-টাও পারলো না, নুমা বা ক্লাস্টার বা গ্রিড এরাও আস্তে আস্তে করে লোকেশনের ভিতরে চলে গেল, আর ক্লাউডটা এখন আমাদের মোটামুটি সার্ভিসটাকে ইউজ করলো। সিস্টেম অ্যাভেলেবিলিটি ভার্সাস কনফিগারেশন সাইজ, যদি সিস্টেমের সাইজ যদি 10⁻⁴ এদিকে যদি হয় আর এদিকে যদি সিস্টেম অ্যাভেলেবিলিটি হয় তাহলে দেখেন সাইজটা হচ্ছে ছোট, অ্যাভেলেবিলিটি হচ্ছে লো। P2P নেটওয়ার্কের ভিতরে দেখেন সাইজ হতে পারবে বিশাল কিন্তু অ্যাভেলেবিলিটি হচ্ছে লো। আবার নুমার দেখেন সাইজ খুব একটা বড় হতে পারছে না, অ্যাভেলেবিলিটি কিন্তু মোটামুটি মাঝারি। গ্রিডের সাইজও বেশি, অ্যাভেলেবিলিটিটা বেশি করা যাচ্ছে, যার জন্য এমটিপির সাইজ বেশি করা যাচ্ছে কিন্তু অ্যাভেলেবিলিটি মাঝারি। ফলে আমরা ক্লাউডের জায়গাটাতে যেটা আসলাম সেখানে কিন্তু অ্যাভেলেবিলিটি মাঝারি এবং সাইজও মাঝারি। ফলে দুটোই কম্প্রোমাইজ করে নিয়ে আমরা ক্লাউডটাই এখন মোটামুটি বেস্ট ফিট করে গেল আমার অ্যাভেলেবিলিটি এবং নাম্বার অফ প্রসেসরকে ব্যবহার করার জন্য। আর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং যে সমস্ত জিনিসগুলোকে দেখা গেল যে কোন কোন জায়গাতে এই ধরনের কাজগুলো করতে গিয়ে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং, ইভেন্ট সিমুলেশন এন্ড অ্যানালাইসিস। ইভেন্ট সিমুলেশন অ্যানালাইসিস মানে হচ্ছে কোনো একটি লোক মোবাইল ফোন নিয়ে হেঁটে হেঁটে কোথায় গেল, এই সমস্ত জিনিসগুলো। হাই এনার্জি ফিজিক্স, যেমন ধরা যাক ওই যে আমাদের সাইক্লোট্রন যেটা এই যে ব্যবহার করছে আপনার বেসিক্যালি লার্জ স্কয়ার হাইড্রোজেন, যেটা বিগ ব্যাং থিওরিকে যে এক্সপেরিমেন্টালি দেখানো হচ্ছে, এই ধরনের কাজগুলো ডেটাগুলোকে ইউজ করা, ওয়েদার ফোরকাস্টিং এর কাজগুলোকে করার জন্য বেসিক্যালি এই ধরনের কাজগুলোর জন্য বেসিক্যালি
আমার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংটা খুব ব্যবহার করা হয়। মিডলওয়্যারের জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি রিলায়েবিলিটি দেখা যাচ্ছে না খুব বেশি। টাস্ক শিডিউলার, টাস্ক অ্যানালাইসিস, সিকিউর অ্যাক্সেস, এই সমস্ত জিনিসটার জন্য মিডলওয়্যারের পার্টটা রয়ে গেছে। রিসোর্স লেয়ারের ভিতরে আসছে আমার ডেস্কটপ থেকে স্টার্ট করে নিয়ে সার্ভার পর্যন্ত যে কোনো মেশিন আমরা ব্যবহার করি। ডেস্কটপের ভিতর থাকছে টেলিস্কোপ, থাকছে সাউথ আফ্রিকাতে এ সেট অফ টেলিস্কোপ ইউজ করে নিয়ে রিসার্চ করা হচ্ছে। সুপার কম্পিউটার গুলোকে আমরা আনতে পারছি আমরা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর আন্ডারে। আর নেটওয়ার্ক লেয়ারে যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে রাউটার, সুইচ, কপার কেবল আর ফাইবার অপটিক কেবলস। ফলে এগুলোকে ইউজ করে নিয়ে আমরা এখন ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট তৈরি করতে শুরু করছি। তাই এগুলো কিন্তু প্রত্যেকটাকে আমরা কিন্তু ডিটেলস পড়তে যাব, মানে আমরা কি কি পড়তে যাচ্ছি সেই জিনিসগুলো আমরা একটুখানি চোখে দেখে নিই। যে আমার সিকিউরিটির পার্টে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে লস অফ কনফিডেন্সিয়ালিটি, লস অফ ইন্টিগ্রিটি, লস অফ অ্যাভেলেবিলিটি আর ইমপ্রপার অথেন্টিকেশন। এই জিনিসগুলো যেগুলো আমরা হচ্ছে, এগুলোর মূল কারণটা হচ্ছে যে আমি যদি লস অফ কনফিডেন্সিয়ালিটি বের করি, সেটা হচ্ছে ইভসড্রপিং, মাঝখানে কেউ যদি কথাটা শুনে ফেলে, ট্রাফিক অ্যানালাইসিস যদি করতে পারে কেউ, যে ইলেকট্রোম্যাগনেটিক বা রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারসেপশন যদি কেউ করে ফেলতে পারে, ইনডিসক্রিপশন অফ পার্সোনাল, যে আমি যদি লোকটা থাকি সে হচ্ছে ভিতরকার ডাটাগুলোকে দিয়ে আমি বাইরে দিয়ে দিলাম, ফলে মিডিয়া স্ক্যাভেঞ্জিং। মিডিয়া স্ক্যাভেঞ্জিং মানে হচ্ছে আমার পুরনো হার্ড ডিস্ক গুলো ফেলে দিই আমরা, যখন সেই পুরনো হার্ড ডিস্ক গুলোকে তুলে নিয়ে এসে কেউ যদি ডাটাগুলোকে স্ক্যাভেঞ্জ করে, তুলে নিয়ে আসে আবার, মানে এইটা হচ্ছে ইনফরমেশন লিকেজ, সেটাই হচ্ছে লস অফ কনফিডেন্সিয়ালিটি। তা এটার জন্য আবার যদি আপনি লস অফ ইন্টিগ্রিটির জন্য চিন্তা করেন, সেটা হচ্ছে পেনিট্রেশন, মাস্কওয়ার্ড, বাইপাস কন্ট্রোল, নো অথরাইজেশন, ফিজিক্যাল ইন্ট্রুশন, এগুলো কিন্তু মেজর করবে লস অফ ইন্টিগ্রিটি। এখন এরাও কিন্তু আমার রোল প্লে করতেছে ইনফরমেশন লিকেজের জন্য। আবার রিসোর্স এক্সহশন, ইন্টিগ্রিটি ভায়োলেশন, থেফট, রিপ্লে, এগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য। রিসোর্স এক্সহশন মানে হচ্ছে আমার রিসোর্স শেষ হয়ে গেছে, ফলে আমি বললাম কি আমি একটা নতুন রিসোর্স দিলাম বলে প্রিটেন্ড করে নিয়ে আমি কাজগুলো বের করে নিয়ে আসলাম, ফলে এটাও কিন্তু এক ধরনের ইন্টিগ্রিটি ভায়োলেশন হবে। ফলে এই কাজগুলো ইন্টারসেপ্ট আর অল্টারনেটিভ আর রেপুডিয়েশন, এরা কিন্তু লস অফ ইন্টিগ্রিটির মূল কারণ। আবার আমরা দেখি লস অফ অ্যাভেলেবিলিটি যেটা হয় সেটা হচ্ছে ডস, ডিনায়াল অফ সার্ভিস, ট্রোজান হর্স, ট্র্যাপডোর, সার্ভিস স্পুফিং, এই সমস্ত কাজ যদি করি তাহলে সেখানে হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। ডিনায়াল অফ সার্ভিস মানে হচ্ছে আমি গুগল ম্যাপে অ্যাক্সেস করতে চাচ্ছি, বললো ক্যান নট বি অ্যাক্সেসড। যেমন আজকে যেটা হয়ে গেল, যেটা আমরা টেস্ট করতে গেছিলাম যে আমরা আপনাদেরকে দিয়ে অনলাইনে কাজগুলো ক্লাস টেস্ট দেওয়া যায় কিনা, পরে আমরা যেটা দেখলাম সেটা ডিনায়াল অফ সার্ভিস, যে আপনাদেরকে যে ইউনিভির অ্যাকাউন্ট না থাকলে পরে ডিনায়াল অফ সার্ভিস দিচ্ছে। আর ইমপ্রপার অথেন্টিকেশন যেটা থাকছে, ইলিজিমেট ইউজার, এগুলোর জন্য তখন অন্য আরেকজন ব্যক্তি, আপনার নন, অন্য আরেকজন ব্যক্তি ঢুকে গিয়ে কাজগুলো করে নিতে পারে। আর রিসোর্স এক্সহশন, ইন্টিগ্রিটি ভায়োলেশন যদি হয় সেখান থেকে হবে থেফট। থেফট হলে পরে আপনার ডিনায়াল অফ সার্ভিস চুরি হবে। যেমন পাসওয়ার্ড চুরি গেল, পাসওয়ার্ড চুরি গেলে পরে আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারলেন না। ফলে এগুলো হচ্ছে আমার সিস্টেম যে অ্যাটাক যেগুলো হয়, নেটওয়ার্ক যে সমস্ত প্রবলেম গুলোকে আপনাকে ওভারকাম করতে হয়, সেগুলো হচ্ছে। তা মোটামুটি এগুলোর ভিতরে আমরা প্রথম বইটাকে আমরা ফলো করতেছি, এই বইটাকে আমরা ফলো করতেছি পুরোপুরি, আর বাকিগুলো আপনারা আপনার রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই বইটা কিন্তু আপনাদের কাছে অলরেডি আপনাদের দিয়ে দেয়া আসছে।
তা মোটামুটি আজকে ক্লাসটাকে শেষ করলাম, আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তা আপনাদের যদি এটা রেকর্ড করা হয়নি, আপনাদের প্রত্যেকে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কোয়েশ্চেনটা আপনারা ইমেইলে করবেন, আর চ্যাটে আপনারা হ্যাপি নিউ ইয়ার দিয়ে বেরোয় আসেন। স্যার আমার মেইল আইডির প্রবলেমটা স্যার। হ্যাঁ, এখন যেটা আমি বুঝলাম যে আপনার মেইল আইডিটা আপনি দিয়ে দেন, তাহলে এখন আপনারা সবাই চ্যাটে আপনারা লিখে দেন যে হ্যাপি নিউ ইয়ার দিয়ে বেরোয় আসেন। একটা প্রবলেম ছিল, অনলাইন ক্লাসের যে অনলাইন টিউটোরিয়ালের যে লিংকটা মেইলে পেয়েছিলাম সেটার অ্যাক্সেস পাইনি। যেটা ছিল মানে জেউনিমের অ্যাকাউন্ট না থাকলে পরে আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। ফলে সরি যে আজকে যে আমরা এক্সপেরিমেন্টটা করতে গেছিলাম সেই এক্সপেরিমেন্টটা ফেল করছে আর কি, যে জেউনিমের অ্যাকাউন্ট ছাড়া কাউকেই এই আমরা টেস্ট দিতে পারবো না। ফলে টেস্ট আমরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমরা একটা করে অ্যাসাইনমেন্ট দেবো, আপনারা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। যেমন আজকেও একটা অ্যাসাইনমেন্ট পাবেন আপনারা, ঠিক আছে? স্যার স্যার সামনে উইকে কি পরীক্ষা নেবেন না একটা? না পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার পরিবর্তে আমি অ্যাসাইনমেন্ট দেব। আচ্ছা ওকে স্যার, বুঝতে পারছি। আমরা এক উইকের একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেই এক উইকের অ্যাসাইনমেন্ট আজকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, আমরা আগামী উইকে এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে আপনাদেরকে। ঠিক, তাহলে খোদা হাফেজ। আপনারা সবাই চ্যাটে কিন্তু লিখতে হবে আপনাদের, আপনারা হ্যাপি নিউ ইয়ার লিখে আপনারা লিভ করুন। আমি লিভ করলাম, আপনারা কিন্তু সবাইকে লিখতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স হবে না আজকে। ওকে, খোদা হাফেজ।